প্রশ্নের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে আমরা ক্লাস 7-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 9টি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। প্রথম, ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন বলবন। উত্তর মোহাম্মদ বিন তুগলক। পাইবস ও সিজদা প্রথা চালু করেন কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ রাজিয়া, গিয়াসউদ্দিন বলবন। মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন দৌলতাবাদে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মিত হয় বাবর, আকবর, শেরশাহ, হুমায়ুনের আমলে। শেরশাহ। আকবর ধর্মশালা ব্যবস্থা চালু করেন 1580, 1590, 1674, 1780 খ্রিস্টাব্দে। 1580 খ্রিস্টাব্দে দিল্লি শহরের প্রধান জলপথ ছিল গঙ্গা নদী, যমুনা নদী, কারতোয়া নদী, কাবেরী নদী, যমুনা নদী। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন ঐতিহাসিক কবি, আমির, সুফি সাধক। মোগল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল মোহর নামে, টঙ্কা নামে, জিতল নামে, হোন নামে, মোহর নামে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1505, 1600, 1602, 1706, 1600। ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো নীল, তামা, রূপো, সোনা, নীল। মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় 2 জন অনুচরের মধ্যে, 3 জন অনুচরের মধ্যে, 4 জন অনুচরের মধ্যে, 5 জন অনুচরের মধ্যে, 4 জন অনুচরের মধ্যে। 2-এর দাগে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 8টি। আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? ক্ষমতা। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন মালিক কাফুর। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526। কাকে চিরাগি দিল্লি বলা হয়? শেখ নাসিরউদ্দিনকে। দিনেমার কাদের বলা হয়? দিনেমার ডেনমার্কের অধিবাসীদের বলা হয়। কিলা মুবারক কী নামে বিখ্যাত? লালকেল্লা। বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? চন্দননগর। ধর্মশালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো। জাবুতি বলতে কী বোঝো? জাবুতি একটি ঐতিহাসিক ভূমি রাজস্ব ব্যবস্থা যা মুঘল আমলে প্রচলিত ছিল। এই ব্যবস্থায় জমি উৎপাদনশীলতা এবং ফসলের বাজারের মূল্য বিবেচনা করে রাজস্ব নির্ধারণ করা হতো। মূলত এটি একটি নগদ ভিত্তিক রাজস্ব ব্যবস্থা ছিল। নেক্সট, আমুক্তমাল্য গ্রন্থটি কোন ভাষায় লেখা? তেলেগু ভাষায়। 3 দাগে সত্য মিথ্যা লেখাও যে কোনো 2টি। সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। মিথ্যা। জমি জরিপের ওপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় জাবতি। সত্য। 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদির সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়। সত্য। 4 দাগে 2-3টি বাক্য উত্তর যে কোনো 5টি। 12 ভূঁইয়া কাদের বলা হয়? জাহাঙ্গীরের আমলে বাংলার হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন। এদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12-র অনেক বেশি। এদের মধ্যে কয়েকজন ছিলেন ঈশা খাঁ ও তার পুত্র মুসা খাঁ, কেদার রায়, প্রতাপাদিত্য, উসমান খাঁ, মজলিস কুতুব, রামচন্দ্র, অন্তমাণিক্য প্রমুখ। সিজদা ও পাইবাস বলতে কী বোঝো? রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য দিল্লির শাসক গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবস নামক পারসিক রীতি 2টি চালু করেছিলেন। সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করাই হলো সিজদা, আর পাইবস ছিল সম্রাটের পদযুগল চুম্বন করার এক প্রথা। ইকতা ও ইকতাদার বলতে কী বোঝো? ইকতা, দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা। ইকতাদার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। হুন্ডি বলতে কী বোঝো? তুর্কি শাসকদের আমলে সারাফরা এক ধরনের কাগজ চালু করে। বণিকরা কোনো এক জায়গায় সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনত এবং অন্যত্র তা ভাঙিয়ে নিতে পারত। এই কাগজকে বলা হতো হুন্ডি। সুলুই কি? মুঘল সম্রাট আকবর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত না করে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথ গ্রহণ করেন।
এই পদকেই বলা হয় সুলুই কুল। পাট্টা কাবুলিয়ত কাকে বলে? কাবুলিয়ত শেষ শাহের রাজস্ব ব্যবস্থায় কৃষক জমিতে নিজের সত্ত্বে বিনিময়ে রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তা কাবুলিয়ত নামে পরিচিত। পাট্টা কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লিখে শেরশাহ যে দলিল কৃষককে দিতেন তা পাট্টা নামে পরিচিত। দিনিলয় কি? সুলুকুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিনিলহাই। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। 5 দাগে 4 থেকে 5টি বাক্য হতে যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। প্রথম সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। দেখে নাও, ইলতুৎমিশের মারা যাবার পর অভিজাতরা ইলতুৎমিশের পুত্র রুকুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়ে দেন, কিন্তু রুকুদ্দিন ফিরোজের অযোগ্যতায় সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এই সুযোগে রাজিয়া অযোগ্য রুকুদ্দিন ফিরোজকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। রাজিয়ার কৃতিত্ব। সুলতান রাজিয়া ছিলেন একজন সুযোগ্য শাসক এবং তার কৃত্যগুলি হলো: 1. শান্তি প্রতিষ্ঠা। সিংহাসনে বসেই রাজিয়া চারিদিকে বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হন। 2. দক্ষ শাসন পরিচালনা। রাজকার্য পরিচালনা করা, নিয়মিত দরবারের উপস্থিত থেকে প্রজাদের অভাব অভিযোগের নিষ্পত্তি ঘটানো, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ পরিচালনা করা ইত্যাদি সমস্ত কাজে তিনি পুরুষের সমান দক্ষতা দেখান। তিনি নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহার করতেন। অভিজাতদের ক্ষমতা হ্রাস। রাজিয়া 40 চক্র বা বান্দিগানি চিয়েলগানি নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন। বিবিধ গুণ থাকা সত্ত্বেও মূলত অভিজাতদের বিরোধিতা এবং নারী বিদ্বেষী মনোভাবের কারণে সুলতান রাজিয়ার পতন ঘটে। টিকা জাগিরদারি ব্যবস্থা। মানসাবদারদের দুভাবে বেতন দেওয়া হতো, নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে। রাজস্বের এই বরাতকে বলা হয় জায়গির। জায়গির যিনি পেতেন তিনি জায়গিরদার। এই ব্যবস্থাকে বলা হয় জাগিরদারি ব্যবস্থা। যে রাজস্ব আদায় করা হতো তার এক অংশ দিয়ে জাগিরদাররা নিজেদের ভরণ পোষণ করত এবং ঘোড়সাওয়ারদের দেখাশোনা করত। জায়গির মানে কিন্তু জমি নয়, চাষ জমি, বন্দর এলাকা, বাজার সবের থেকেই রাজস্ব আদায়ের বরাত জায়গির হিসাবে দেওয়া হতো। দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল, কীভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? আজকের দিনের মতো মধ্যযুগেও দিল্লি শহরে জলের তীব্র সমস্যা ছিল। দিল্লি শহরে জল সরবরাহ সমাধানের জন্য দিল্লির সুলতানরা একাধিক উদ্যোগ নেয়। এই শহরে জল সরবরাহের উৎস ছিল হৌজ বা তালাও। সুলতান ইলতুৎমিশ 8টি কোণ বিশিষ্ট একটি জলাধার হৌজ-ই শামসি বা হৌজ-ই সুলতানি খনন করান। আলাউদ্দিন খলজির খনন করার হৌজ-ই আলায় গিয়াসউদ্দিন তুগলকাবাদে আরেকটি জলাশয় তৈরি করেন যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। ফিরোজ শাহ তুগলক দিল্লি শহরে জল আনার জন্য খাল খনন করান। নেক্সট, খলজি বিপ্লব বলতে কী বোঝো? 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি অসুস্থ কায়কোবাদ ও তার শিশু পুত্র কায়ুমার্সকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। হিন্দুস্তানি অভিজাতদের নেতা জালালউদ্দিন সিংহাসনে বসায় ভারতে খলজি হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে যায় আর ইলবাড়ি তুর্কিদের ক্ষমতা কমে যায়। দিল্লির ক্ষমতার এই পালাবদল খলজি বিপ্লব নামে পরিচিত। টিকা দাক্ষিণাত্য ক্ষত। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখানে থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে, তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ বা যা ভেবেছিলেন তা হলো না। তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যেই মারা গেলেন। নেক্সট, 6 দাগে 8 থেকে 10টি বাক্যে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ, আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। দেখে নাও, প্রথম পয়েন্ট করবে ভূমিকা, 1 দিয়ে পয়েন্ট করবে উদ্দেশ্য, 2 দিয়ে রাজ কর্মচারী নিয়োগ, 3 দিয়ে রেশন ব্যবস্থা, শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। পরের প্রশ্ন, শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। দেখে নাও, খুব ছোটো ছোটো করে লেখা রয়েছে, এগুলোই কিন্তু তোমাদের খাতায় নোট ডাউন করে তোমরা মুখস্থ করে ফেলবে।
নেক্সট, মুঘল আমলে ভারতের বাণিজ্যিক প্রসারের কারণগুলি কী ছিল, অথবা মুঘল আমলে ভারতের ব্যবসা বাণিজ্য প্রসারের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রথম, ভূমিকা, তারপরে একদিকে সরকারি পৃষ্ঠপোষকতা, 2 নগরের পত্তন, 3 উন্নত যোগাযোগ ব্যবস্থা, 4 মুদ্রানীতি, 5 হুন্ডি ব্যবস্থা। দেখে নাও, লাস্ট পয়েন্ট করবে উপসংহার। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে, আমার চ্যানেল নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।